সালমান এফ রহমান, আনিসুল হক পলক ও বিচারপতি মালিক নতুন মামলায় গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ। হবিগঞ্জের সাবেক পৌর মেয়র সেলিম ও কুষ্টিয়ার সাবেক এমপি জজ গ্রেফতার, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান। যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা, সচলে কাজ করছে কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে ছিল জামায়াত, দাবি আমিরের অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে সময়। এবং বাংলাদেশিদের সুখবর দিল মালয়েশিয়া, আবারও চালু কলিং ভিসা, জানালো হাইকমিশন, উচ্ছ্বসিত প্রবাসী কর্মীরা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে তার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে নির্দেশ দেন। লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তোলা হয় আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড চাওয়া হয়নি। এর আগেও কয়েকটি মামলায় রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এদিকে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব ২। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্তান্তর করে তারা। এদিকে মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটি এলাকা থেকে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মণিপুরি বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রিমান্ডে থাকা তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে রাতে নিয়ে গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় হরিণ ও জেব্রার চামড়া এবং শিং উদ্ধার করা হয়। এ সময় ফাঁকা বাসায় চুরি করতে আসা ৪ জনকে গ্রেফতারও করে যৌথ বাহিনী। তাদের তল্লাশি করে নগদ ৩ লাখ টাকা ও চুরি করা কিছু মূল্যবান মালামাল উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ আছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেল আগারগাঁও স্টেশনে এসে আটকে আছে। বুধবার সকালে অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী অসংখ্য মানুষ। স্টেশন থেকে ফিরে আসলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। পাবলিক যানবাহন না পেয়ে অনেকেই পায়ে হেঁটে রওনা হন নিজ নিজ গন্তব্যে। তবে উত্তরা থেকে উত্তর আগারগাঁও অংশ ট্রেন চলাচল অব্যাহত আছে। যান্ত্রিক ত্রুটি ঠিক করতে সময় লাগবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত দল জামায়াত ইসলামী। শীর্ষ নেতাদের ফাঁসি সহ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের হতে হয়েছে মামলা হামলার শিকার। এমনকি শেষ মুহূর্তে নিষিদ্ধ করা হয় জামায়াতকে। হাসিনা সরকার পতনের পর নতুন করে সামনে আসে জামায়াত। অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় ও আগামী নির্বাচনের পরিকল্পনা সহ সার্বিক বিষয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত।
দেশের সার্বিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের স্বার্থে আপোষহীন থাকায় নানা সময়ে নির্যাতিত হয়েছে জামায়াত। কোনো অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করিনি, যেহেতু আমরা আমাদের নীতি নৈতিকতায় ছিলাম আপোষহীন। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগই দেওয়া হয়েছে, কিন্তু একটা অভিযোগও তারা প্রমাণ করার কোনো সাহস করেনি। 1-2 করে আমাদের 11 জন নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। 40-42 বছর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, হয়তো এর বিচার একদিন এই বাংলার মাটিতে আবার হবে। আর বাংলার মাটিতে নাই যদি হয়, তাহলে আদালতে আখিরাতে তো বিচার অবশ্যই হবে। যে ক্ষতি আমাদের হয়েছে সংগঠনে, সেটা অপূরণীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে দল পূর্ণ শক্তি নিয়ে মাঠে ছিল বলে জানান জামায়াতের আমির। মানুষ এসেছিল ডু অর ডাই, যে এই জালিমদেরকে আর কোনোভাবেই অ্যালাউ করা যায় না। এই জন্য আলহামদুলিল্লাহ শেষের দিকে আমাদের এবং আমাদের জানামত ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ শক্তিতেই আমাদের অংশগ্রহণ ছিল, যেমনটা অন্যান্য দলের ছিল। তারা দেখেছেন ইতিমধ্যে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যারা আন্দোলনে অংশগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা যাদেরই সন্ধান পেয়েছি তাদের সকলের ঘরবাড়িতে আমরা চলে গিয়েছি। নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। প্রয়োজনীয় সব সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় দলটি। এই সরকার যেহেতু জনগণের ধারাই বসেছে, তারা নিজের চেয়ে নিয়ে বসেনি। এই জন্যে আমরা চাই যে এই সরকারটা কিছু মৌলিক সংস্কারের কাজ করে একটা সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তারা এখানে আয়োজন করে জনগণকে একটা সুষ্ঠু নির্বাচনের পথ খুলে দিয়ে তারা এখান থেকে বিদায় নেবে। অর্থনীতির যে বিধ্বস্ত হালত, ব্যাংকগুলোর যে করুণ দশা, আর্থিক প্রতিষ্ঠান যে ধ্বংসের মুখোমুখি, সেই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় আনতে হবে। তবে এর জন্য বিস্তর সময় নেওয়া তাদের ঠিক হবে না। এই ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করার, শুধু আমাদের একার না। আমরা মনে করি দেশের স্বার্থে, জাতির স্বার্থেই তাদের ন্যায়সঙ্গত কাজগুলোতে সকলেরই সমর্থন দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। নারীরা কারা? তারা তো মায়ের জাত, আমারও তো মা আছে। তারা বোনের জাত, আমারও তো বোন আছে। তারা মেয়ের জাত, আমারও তো মেয়ে আছে। তা আমরা কি আমাদের মেয়েদের সাথে, বোনদের সাথে, মাদের সাথে সে আচরণ করি? আর ইসলাম কার উপর জোর জবরদস্তি খাটায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কার উপর একটা ঘাসও চাপান না। লা ইকরাহা ফিদ্দিন। দিন নিয়ে কারো উপর চাপাচাপি বাড়াবাড়ি চলবে না। যখন দেশে 3 দিন কোনো সরকারই ছিল না, তখন বরঞ্চ আমাদের লোকেরা বিভিন্ন ধর্মের উপাসনালয় যেগুলো ছিল সেগুলো তারা পাহারা দিয়েছে। বর্তমান জামায়াতে ইসলামীকে তারুণ্য নির্ভর উল্লেখ করে জামায়াতের আমির তাদের বৃহত্তর পরিকল্পনার কথাও তুলে ধরেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় স্বৈরাচার সরকারের পতনের পর ট্রাফিক ও বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী অনুপস্থিতিতে আনসার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা দেওয়ায় কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। বাংলাদেশিদের জন্য আবারও কলিং ভিসা চালু করল মালয়েশিয়া। এর ফলে দেশটির পাম বাগানে শ্রমিক হিসেবে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণা দেয় দেশটি। বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর সিদ্ধান্তে খুশি মালয়েশিয়ার প্রবাসী কর্মীরা। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। যশোরের হাসপাতালগুলো ভিড় করছে রোগী ও স্বজনরা। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী সালেউদ্দিন। যশোরে অপরিবর্তিত রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় 6 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত আমরা দেখেছি যশোরের অভয়নগর উপজেলা কিন্তু ডেঙ্গু সংক্রমণের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে, কিন্তু
আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে স্বাস্থ্য বিভাগ থেকে যে রিপোর্ট আমাদেরকে সরবরাহ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝিকরগাছা উপজেলা কিন্তু আজকে শীর্ষে রয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যে তথ্যটি সরবরাহ করা হয়েছে সেটি হচ্ছে হাসপাতালে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন রয়েছে 50 জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে আছে 7 জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভয়নগরে আসে 10 জন, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আসেন 7 জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন 1 জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 16 জন রোগী ভর্তি হয়েছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 6 জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন চিকিৎসাধীন রয়েছেন। আর এদিন সুস্থ হয়েছেন মোট 26 জন। চলতি বছরে আক্রান্তের সংখ্যা যেটা আজকে বলা হয়েছে সেটা হচ্ছে 298 জন, সুস্থ হয়েছেন 246 জন, আর মৃত্যু হয়েছে 2 জনের। অর্থাৎ মৃত্যুর সংখ্যাটি আমরা গতকালও বলেছিলাম যে 2 জন আছে, মৃত্যুর সংখ্যা কিন্তু নাই। তবে ডেঙ্গু সংক্রমণের প্রভাব যেমন বাড়ছে তেমনি কিন্তু চিকিৎসার কোনো ত্রুটি নাই, চিকিৎসার যথেষ্ট সরঞ্জাম, যথেষ্ট ওষুধ কিন্তু মজুদ রয়েছে। আমরা সকালে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর হারুনার রশিদের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে একটু জ্বর হলেই রোগীরা যেন হাসপাতালে চলে আসেন, হাসপাতালে যথেষ্ট কিট এবং যথেষ্ট ওষুধ মজুদ রয়েছেন, এবং ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়, এটাতে ভীত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যশোরের সিভিল সার্জন, আমি এখন যেখানে রয়েছি যশোরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে, যশোরের সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন ডাক্তার মাহমুদুল হাসান, তিনি বলেছেন যে ডেঙ্গু সংক্রমণ যেভাবে বিস্তার করছে এই বিস্তার রোধে শুধু যশোর জেলা হাসপাতালটিতেই নয়, জেলা সদর সহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডেঙ্গু কর্নার তৈরি করা হয়েছে, এবং তিনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যাতে ডেঙ্গু রোগীদের দ্রুত চেক আপ এবং দ্রুত ট্রিটমেন্ট করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে সালাউদ্দিন সাগর, দেশ টিভি। দেশের বাজারে ইলিশের দাম চড়া, এজন্য সরবরাহ কম বলে দাবি আড়তদারদের। চাঁদপুর থেকে ইলিশের দরদাম জানাচ্ছেন সহকর্মী শরীফ আরিফ। ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, এর প্রভাব পড়েছে চাঁদপুর মাছঘাটে। আমি আজকে প্রথমেই আপনাকে চাঁদপুর মাছঘাটের দরদাম জানাতে চাই। 1 কেজি ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে, এবং 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা দরে, এবং যেটি হচ্ছে 600 থেকে 700 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা দরে। আপনি জানেন প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতে ইলিশ পাঠাতো শেখ হাসিনা সরকার, কিন্তু বর্তমান সরকার ইলিশের রপ্তানি বন্ধ করে দেওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশের মানুষের মাঝে। অনেকেই আশা করেছেন রপ্তানি বন্ধ হওয়ায় ইলিশের দাম কম হবে। বাংলাদেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট। এই ঘাটে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা আসেন। ক্রেতারা আমাকে জানিয়েছেন এবার ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, দামে কম পাওয়ার আশায় অনেকেই ইলিশের বাড়ি চাঁদপুরে আসেন, কিন্তু চড়া দাম হওয়ায় চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে পারছেন না অনেকেই। আমি কথা বলেছি এই ঘাটের মৎস্য ব্যবসায়ীদের সাথে, তারা আমাকে জানিয়েছেন বিগত বছরগুলোতে ইলিশের মৌসুমে প্রতিদিন চাঁদপুর ঘাটে 2000 থেকে 3000 মন ইলিশ ঘাটে আসতো, কিন্তু এবছর নদীতে ইলিশ পাওয়া যায় না বিদায় প্রতিদিন গড়ে 400 থেকে 500 মন ইলিশ ঘাটে আসে। চাহিদার তুলনায় ইলিশ কম আসায় ভরা মৌসুমেও প্রকৃত দাম কমছে না ইলিশের বাজারে। আমি আপনাকে একটা আশার কথা জানিয়ে রাখি, আমি কথা বলেছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের চাঁদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এবার বর্ষার শুরুতে কিন্তু বৃষ্টি বাদলা কম হওয়ায় নদীতে ইলিশের প্রাপ্যতা কম ছিল, কিন্তু বর্ষার শেষের দিকে টানা বৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, এবং আজকে যে 18 তারিখের পূর্ণিমাকে কেন্দ্র করে নদীতে কিন্তু ইলিশ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু জেলেদের মুখেও হাসি ফিরবে এবং এই ঘাটেও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে তিনি প্রত্যাশা করছেন। তো এই ছিল চাঁদপুরের ইলিশের বাজার থেকে আমার কাছে সর্বশেষ।
একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে ভোলায়। শাহবাজপুর ও ইলিশায় দুটি কূপে 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব মিলেছে। তবে গ্যাস বিপুল মজুদ থাকলেও সংযোগ না থাকায় দ্বীপ জেলাটিতে গড়ে উঠছে না ভারী শিল্প প্রতিষ্ঠান। সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগে এগিয়ে আসছেন না উদ্যোক্তারা। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। ভোলায় গত 3 দশকে আবিষ্কৃত হয়েছে 3টি গ্যাস ক্ষেত্র। খনন হয়েছে 9টি কূপ, যার মধ্যে 5টি কূপ থেকে উত্তোলন হচ্ছে 85 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই গ্যাস ব্যবহৃত হচ্ছে 2টি বিদ্যুৎ প্ল্যান্ট ও 2400 লাইনে। তবে প্রসেস প্ল্যান ও পাইপলাইন প্রস্তুত না থাকায় বাকি কূপ থেকে গ্যাস উত্তোলন থমকে আছে, যে কারণে গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে ভোলাবাসী। এই গ্যাসগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে দেশের যে বেকার ছেলেরা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু হলে দেশের উন্নয়ন হবে, এটাই কিন্তু আমাদের কামনা। ভোলার গ্যাস ভোলাতে থাকবে, এতটুকু আমাদের দাবি। এদিকে বাপেক্স ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রোমের যৌথ প্রযোজনায় ভোলার 2টি কূপে 5.109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের অস্তিত্ব মিলেছে। এত সম্ভাবনার পরেও কেন ভোলার মানুষ গ্যাস বঞ্চিত, এমন প্রশ্ন এলাকাবাসীর। গ্যাস চতুর্দিকে যাইতেছে, আমরা ভোলার এলাকার লোক, ভোলা বসবাস করি, অথচ আমরা ভোলাতে আমাদের কোনো গ্যাস নাই। অনেক গ্যাসের জন্য অনেক আমরা কষ্ট কাজ করতেছি। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে বাপেক্স। চরফেশান, মনপুরা, হাতিয়া এই পণ্যগুলো আমরা আরো এক্সপেরিমেন্ট করতে পারি 2D 3D, তাহলে এখানে আসলে সম্ভাবনাগুলো আরো চিহ্নিত করা যাবে। তখন আপনার ডিলিং এর প্রস্তাবনা নিয়ে গেলে তারপরে এটা যদি আপনার জাতীয় গেটে আনার কোনো প্রক্রিয়া থাকে তাহলে এটা একটা ভালো একটা সম্ভাবনাময় একটা পরিস্থিতি সৃষ্টি করবে। জেলায় নতুন করে কূপ খনন হলে মজুদের পরিমাণ আরো বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ পেজর বিস্ফোরণের ঘটনায় লেবাননে প্রাণ গেল 9 জনের, আহত প্রায় 3000। এদের মধ্যে 200-র বেশি মানুষের আশঙ্কা খুবই আশঙ্কাজনক। এদিকে এ ঘটনায় ইসরায়েলকে দোষী হিজবুল্লাহ, একই সঙ্গে দেয়া হয় কড়া হুঁশিয়ারিও। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। লেবাননে স্থানীয় সময় তখন বিকেল। হঠাৎই পকেটে থাকা ছোট আকারের যোগাযোগ যন্ত্র পেজারে ঘটতে থাকে বিস্ফোরণ। কোনো কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনায় দিক বিদিক ছুটতে থাকে মানুষ। এই ঘটনা ঘটেছে রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে। স্মরণকালের নজিরবিহীন এ বিস্ফোরণে প্রায় 3000 মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরও 200 জনের অবস্থা আশঙ্কাজনক হয় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর আইন প্রণেতার ছেলে। এদিকে লেবানন জুড়ে এমন ভয়ঙ্কর হামলার জন্য ইসরায়েলের দিকেই আঙ্গুল তুলেছে হিজবুল্লাহ ও লেবানন সরকার। একই সঙ্গে এর দাঁত ভাঙ্গা জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। তবে যন্ত্রগুলোর মাধ্যমে ইসরায়েল কিভাবে একসঙ্গে বিস্ফোরণ ঘটালো সেটা এখনও নিশ্চিত নয়। তবে এমন ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে হামলার দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল। এর মধ্যে দেশজুড়ে এমন সংকটময় পরিস্থিতিতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আহতদের রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার কথাও বলা হয়। তবে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে পেন্টাগন। বিষয়টির উপর তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। এই বিস্ফোরণে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হাত নেই, তবে এমন ঘটনা কিভাবে ঘটল তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এর মধ্যে হিজবুল্লাহর জবাবের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে জানায় হোয়াইট হাউস। এদিকে ভয়াবহ এই হামলার পর থেকে ডিভাইসগুলো কোন দেশ থেকে আমদানি করা হয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। গণমাধ্যমের বরাতে জানা যায় এগুলো তাইওয়ানের তৈরি, যদিও এ দাবি অস্বীকার করেছে তাইওয়ান। তাদের বানানো কোনো পেজার বিস্ফোরিত হয়নি বলে দাবি করেছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।